সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। হায়াত তাহরির আল শাম বা এইচটিএস নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। এর মাধ্যমে এইচটিএস সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে এবং দেশটির সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। 2018 সাল থেকে তিনটি পক্ষ সিরিয়ার বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। এর মধ্যে আছে বাশার আল আসাদের কর্তৃত্ববাদী শাসন কাঠামো, কুর্দি বাহিনী এবং ইসলামী বিদ্রোহীরা। বিভিন্ন পক্ষের ভিন্নমুখী স্বার্থ সংশ্লিষ্টতা সহ যেসব কারণে সিরিয়ায় যুদ্ধ শেষ করা কঠিন তা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। সিরিয়া এখন এক বৈশ্বিক দাবা খেলায় পরিণত হয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে মিত্রদের সাহায্যের ভান ধরছে। তুরস্ক, সৌদি আরব এবং মার্কিন সমর্থিত গোষ্ঠীগুলো আসাদ সরকারকে চ্যালেঞ্জ করলেও ইরান ও রাশিয়ার সমর্থনের কারণে তার শাসন এখনও টিকে আছে। এদিকে এই সংঘাতের আরেক পক্ষ ইসলামিক স্টেট বা আইএস এবং আল কায়েদার মতো চরমপন্থী জিহাদি সংগঠনগুলো যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। অন্যদিকে দেশটির উত্তরে নিজস্ব সীমানা রক্ষা করতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। 2020 সালে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও সিরিয়ার সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ ফিরে পায়নি। এখন বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়া সরকারের সুযোগ নিচ্ছে, কারণ আসাদ সরকারের প্রধান মিত্ররা অন্য সংঘাতে ব্যস্ত। এ নিয়ে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর সাইমন ফ্র্যাঙ্কেল প্র্যাট বলেন, যুদ্ধ আবারও ফুঁসে ওঠার কারণ দুটো। একটি হলো উত্তর সিরিয়ার অভ্যন্তরীণ অস্থিরতার পুরোপুরি সমাধান না হওয়া এবং অন্যটি হলো আসাদ যেসব বিদেশি সমর্থনের উপর নির্ভর করেছিল তার ক্ষয় বা পতন। বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। একই সাথে দেশটির অর্থনীতিকে পঙ্গু, অবকাঠামোকে ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্দশায় ফেলেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ায় যুদ্ধের আগেই 2,20,00,000 জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া 68 লাখ মানুষের মধ্যে 20 লাখেরও বেশি লোক ফিরে উপচে পড়া শরণার্থী শিবিরে বসবাস করছে। এর বাইরে আরও 60 লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে, যার বেশিরভাগই লেবানন, জর্ডান এবং তুরস্কে। এই দেশগুলোতে সব মিলিয়ে 53 লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে। 2023 সাল পর্যন্ত, অর্থাৎ এই নতুন লড়াই শুরুর আগেই সিরিয়ায় 1,53,00,000 মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন ছিল, যা সর্বোচ্চ পরিমাণের রেকর্ড। আর তীব্র খাদ্য সংকটে রয়েছে 1,20,00,000 মানুষ। গত বছর ফেব্রুয়ারিতে তুরস্কের গাজিয়ান্টেপের কাছে হওয়া ভূমিকম্পের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এতে সিরিয়ায় 5,900 জনেরও বেশি মানুষ মারা যায় এবং 88 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া তেলক্ষেত্র এবং মূল বাণিজ্য রুটগুলোর উপর নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্বার্থগুলো এই উত্তেজনা জিইয়ে রেখেছে, যা মানবিক সংকটের সাথে মিলে দেশটিতে অসন্তোষ ও অন্তর্দ্বন্দ্ব বাড়াচ্ছে। 2021 সালের জাতিসংঘের একটি প্রতিবেদনে সিরিয়ান সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন নৃশংসতা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাসায়নিক হামলা, জনবহুল এলাকায় বিমান হামলা, বেসামরিক মানুষদের ক্ষুধার্ত রাখতে দেয়া অবরোধ এবং মানবিক সাহায্যে কঠোর বিধিনিষেধ আরোপ। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের পরিচালক জুলিয়ান বার্নেস-ডেসি বলেন, এই যুদ্ধের কেন্দ্রে আছে কর্তৃত্ববাদ। আসাদ সরকার বরাবরই আপোষ করতে বা ক্ষমতা ভাগাভাগি করতে অস্বীকার করেছে। জাতিসংঘের ধারণা, যুদ্ধের কারণে 2022 সাল নাগাদ আনুমানিক 3,06,887 জন বেসামরিক লোক নিহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ অনাহার, রোগ এবং স্বাস্থ্যসেবার অভাবে মারা গেছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো বুরকো ও সেলিক বলেন, এই সরকার সুশাসনের পরিবর্তে টিকে থাকতে বেশি মনোযোগী। পূর্ব দিকে কুর্দি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো যুদ্ধের প্রথম বছর থেকেই সিরিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এদিকে সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমিতে আইএসের টিকে থাকা একটি অংশ নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে। যুদ্ধের সময় ঠেলে দেওয়া উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য একটি শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে, আর কার্যত প্রদেশটির শাসক হিসেবে হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছে। এছাড়াও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যকার অন্তর্দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মূল অংশীদারদের পরস্পর বিরোধী এজেন্ডা থাকার কারণে জাতিসংঘের নেতৃত্বে আলোচনা সহ শান্তি আলোচনার প্রচেষ্টা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রধান দলগুলো প্রায় সমঝোতার চেয়ে তাদের কৌশলগত লক্ষ্যকে অগ্রাধিকার দিয়েছে, ফলে টেকসই সমাধানের সুযোগ খুব কম। এ নিয়ে বার্নস্টিসি বলেন, অন্তর্নিহিত বাস্তবতা অপরিবর্তিত রয়ে গেছে। একদিকে আসাদ সরকার ক্ষমতা ছাড়তে বা আপোস করতে ইচ্ছুক নয়, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো তাকে উৎখাত করতে এবং দেশে নিজেদের স্থান নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের কৌশল এখনো অস্পষ্ট বলেও মনে করেন তিনি। বলেন, ট্রাম্পের একটি শিবির আছে যারা ইসরায়েলপন্থী, ইরান বিরোধী, আগ্রাসী মধ্যপ্রাচ্য নীতি চায়, আর অন্য একটি শিবির বিচ্ছিন্নতাবাদ এবং মার্কিন প্রত্যাহারকে সমর্থন করে। ফলে ট্রাম্প প্রশাসন ইরানকে লক্ষ্য করে মার্কিন হস্তক্ষেপ আরও জোরালো করবেন, নাকি নিজেদের সমস্যা সমাধানের ভার আঞ্চলিক পক্ষগুলোকে দিয়ে মার্কিন সেনা প্রত্যাহার ত্বরান্বিত করবেন, তা এখনো অনিশ্চিত।